ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের একটা নতুন সিরিজ শুরু করছি, সেটা বিভিন্ন জিকে এবং জিএস এর সিরিজ। দেখো, মনে রাখবে কোশ্চেন বেশি রাখিনি, 20টা কোশ্চেন রেখেছি। বাট এই কোশ্চেন 20টার সঙ্গে আরো কিন্তু এক্সট্রা 20টা 30টা যতগুলো সম্ভব হবে আমি তোমাদের কিন্তু আলোচনা করব। তো এটা আমি কোশ্চেন গুলো কোথা থেকে নিয়েছি, মনে রাখবে পিএসসি থেকে নিয়েছি, আরআরবি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেখান থেকে নিয়েছি, এবং পুলিশের তোমরা অনেকে দিবে কনস্টেবল, এসআই, ঠিক আছে, সমস্ত এক্সামে কিন্তু এটা কাজে আসবে। এবং তোমরা যারা এসএসসি দাও, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, প্রত্যেকটা এক্সামে কিন্তু কাজে লাগবে। আমি একদম মিক্স আকারে কোশ্চেন রেখেছি। তোমরা আগে প্রথম কোশ্চেনটা পড়বে, পড়ে তোমরা নিজেরা কমেন্টে লিখবে কোনটা উত্তর হবে। এইভাবে কিন্তু একদম 20টা কোশ্চেন, প্রত্যেকে তোমরা 20টা করে কমেন্ট করবে কোনটা উত্তর কি হবে। তারপরে তুমি আমার প্রথমে পজ করে নিজের আগে উত্তরটা করে নেবে, তারপরে তুমি কিন্তু মেলাবে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো। মহাবলীপুরমের রথ টেম্পল, সপ্তরথ মন্দির, এই মন্দিরের নির্মাতা ছিলেন, তাহলে এইটা মন্দিরের নির্মাতা ছিলেন কোন বংশ? এখানে বলা হয়েছে চোল বংশ, চালুক্য বংশ, পল্লব বংশ, পাণ্ডব বংশ। তোমরা রাখবে, দেখো এটা উত্তর হবে কি বলতো, পল্লব বংশ। এবার যদি বলতো যে পার্টিকুলার কে নির্মাণ করেছিল এই মন্দিরটা, তখন মনে রাখবে নরসিংহ বর্মন 1, নরসিংহ বর্মন 1। ঠিক আছে, তাহলে মনে রাখবে নরসিংহ বর্মন 1 ইনি কিন্তু পল্লব বংশের রাজা ছিলেন। ঠিক আছে, এবং পল্লবদের রাজধানী পরে, পল্লবদের রাজধানী কি? পল্লবদের রাজধানী মনে রাখবে কাঞ্চি। ঠিক আছে, পল্লবদের রাজধানী কি? কাঞ্চি। এবারে দেখো, এই যে চালুক্য বংশ না, চালুক্য বংশ থেকেও প্রশ্ন আসে। চালুক্য বংশের রাজধানী কি ছিল? চালুক্য বংশের রাজধানী কি ছিল? মনে রাখবে বাতাপি বা বাদামি। ঠিক আছে, বাতাপি বা বাদামি রাখবে, এটাও পরীক্ষায় আসে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। ডিএনএ তে কোন ধরনের বেস পাওয়া যায়? তাহলে ডিএনএ এর মধ্যে কি বেস থাকে? মনে রাখবে ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস থাকে। কি বেস থাকে? নাইট্রোজেন বেস। দেখো ডিএনএ থেকে অনেক প্রশ্ন আছে, আমি বেশি তোমাদের আলোচনা করব না, কয়েকটা প্রশ্ন বলবো। ডিএনএ এর ফুল ফর্ম সবাই জানো তোমরা, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হলে রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা তোমরা সবাই জানো। বাট ডিএনএ থেকে যেটা ইম্পর্টেন্ট, যে ডিএনএ এর দ্বিতন্ত্রী গঠন, ঠিক আছে, ডবল হেলিক্যাল স্ট্রাকচার কে দিয়েছিল? মনে রাখবে ওয়াটসন অ্যান্ড ক্রিক, বিজ্ঞানী ওয়াটসন ওয়াটসন এবং ক্রিক, খুব ইম্পর্টেন্ট, এইটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ওয়াটসন, ওয়াটসন ও ক্রিক জন বিজ্ঞানী মনে রাখবে ডিএনএ এর দ্বিতন্ত্রী গঠন বা ডবল হেলিক্যাল স্ট্রাকচার দিয়েছিলেন, মনে রাখতে পারবে। চলো আচ্ছা, এবং ডিএনএ এর মধ্যে তোমরা জানো যে নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেসের তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এগুলো সব থাকে। এবং দেখো এ এর সঙ্গে টি এর কিন্তু বন্ড হয়, এবং জি এর সঙ্গে কি হয়? সি এর। ঠিক আছে, জিসি মানে এ টি ডবল বন্ড, জিসির সঙ্গে মনে রাখবে ট্রিপল বন্ড থাকে। ক্লিয়ার? এবং মনে রাখবে এই অ্যাডিনিন এবং গুয়ানিন এইটাকে বলা হয় পিউরিন বেস। কি বেস? পিউরিন, মনে রাখতে হবে তোমাদের, পরীক্ষায় আসে কিন্তু পিউরিন বেস। স্যার এই টি এবং তোমার টি এবং সি, থাইমিন এবং সাইটোসিন, ঠিক আছে, এটিজিসি মনে রাখবে এভাবে। ঠিক আছে, তো এটা মনে রাখবে পিরিমিডিন, পিরিমিডিন। কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। পঞ্চায়েত রাজ সিস্টেম, এই যে সূত্রপাতটা সংবিধানে নিম্নলিখিত সংশোধনী দ্বারা, মানে কত নম্বর অ্যামেন্ডমেন্টে পঞ্চায়েত রাজ সিস্টেমটা চালু হয়েছিল? মনে রাখবে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কত সালে? সালটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে 1992 সালে, 1992। 1992 সালে পঞ্চায়েত রাজ সিস্টেমের কিন্তু সূত্রপাত হয়েছিল। বাট মনে রাখবে যদি প্রশ্ন হয় যে পঞ্চায়েত রাজ সিস্টেম, এটাও কিন্তু ডাব্লিউবিসিএস এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, যে পঞ্চায়েত রাজ সিস্টেমটা প্রথম কোথায় শুরু হয়েছিল? মনে রাখবে প্রথম শুরু হয়েছিল কিন্তু রাজস্থানে। রাজস্থানে মনে রাখবে প্রথম কিন্তু পঞ্চায়েত রাজ সিস্টেমটা কিন্তু চালু হয়েছিল। এবারে এই যে রাজস্থান তোমাদের আমি বললাম, দেখো এখান থেকে তোমাদের মনে রাখতে হবে রাজস্থানে কিন্তু এই 1992 সালে চালু হয়নি, এটা কিন্তু অনেক আগে চালু হয়ে গেছিল। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, আই থিঙ্ক 1959-এর দিকে।
1959 খ্রিস্টাব্দে রাজস্থানে কিন্তু চালু হয়ে গেল। বাট যদি বলা হয় অফিসিয়ালি কবে চালু হয়েছিল, অফিসিয়ালি মনে রাখবে 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ক্লিয়ার? চলো পরে কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো বলছি যে দুগ্ধ নিম্নলিখিত খাদ্য গুণে সমৃদ্ধ। কোন খাদ্য গুণ দুগ্ধের মধ্যে থাকে? তাহলে মিল্কের মধ্যে কি থাকে? মিল্কের মধ্যে মনে রাখবে আমাদের বলে, দেখবে অনেকে যে বাচ্চাদেরকে মিল্ক খাওয়াতে বলে, কেন বলতো? কারণটা আছে। কারণটা হচ্ছে মিল্কের মধ্যে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামের কাজ কি? ক্যালসিয়াম তোমার হাড়কে ঠিক রাখে, মজবুত রাখে, হাড়কে ঠিক রাখে। দেখবে তোমার যদি কোনো হাড়ের রোগ হয় না, ঠিক আছে, তখন দেখবে ক্যালসিয়ামের অভাব থাকলে কিন্তু হাড়ের রোগ হয়। ঠিক আছে, যেমন অস্টিওপোরোসিস, এগুলো মেনলি মানে হাড়ের প্রবলেম হলে কিন্তু এই সমস্ত রোগগুলো কিন্তু হয়। ঠিক আছে, রিকেট রোগ হয়। আর মনে রাখবে এই দুধের মধ্যে কিন্তু ভিটামিন ডিটাও পাবে তোমরা, কারণ ভিটামিন ডি এর অভাবেও কিন্তু মনে রাখবে হাড়ের প্রবলেমটা কিন্তু হয়। ঠিক আছে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম পড়ে ক্যালসিফেরল। ঠিক আছে, দেখতে পাচ্ছ ক্যালসিফেরল, অনেকটা ক্যালসিফেরল, বুঝতে পারছো? তাহলে মনে রাখবে দুধের মধ্যে কিন্তু কি থাকে? এই ক্যালসিয়াম ধাতুটা কিন্তু থাকে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। চিকিৎসক দিবস বা ডক্টরস ডে কবে পালন করা হয়? তাহলে মনে রাখবে ডক্টরস ডে পালন করা হয় 1 জুলাই। ঠিক আছে, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে মনে রাখবে ডক্টরস ডে পালন করা হয় 1 জুলাই। ঠিক আছে, প্রত্যেক বছর 1 জুলাই ডক্টরস ডে পালন করা হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে। ঠিক আছে, ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন? না আমাদের পশ্চিমবঙ্গের এক্স সিএম। ঠিক আছে, আচ্ছা তোমাদের দেখো এই 5ই জুন এখান থেকে কিন্তু পরীক্ষা আসে। 5ই জুন এটা দেখো একদম বেসিক প্রশ্ন, যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস, তো পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? তাহলে মনে রাখবে তোমার 5ই জুন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত দায়ী। তাহলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, তাই তো? আমরা জানি যে পৃথিবীর টেম্পারেচার ধীরে ধীরে কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এবারে এই যে পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এখানে কোন মানে গ্যাসটা থাকার জন্য, ঠিক আছে, মানে এই বিশ্ব উষ্ণায়নটা ঘটছে? মনে রাখবে সব থেকে যদি বলা হয় এখানের মধ্যে তুমি দেখতেই পাচ্ছ যে কার্বন ডাই অক্সাইড আছে। এই কার্বন ডাই অক্সাইডই কিন্তু তোমার বিশ্ব উষ্ণায়ন ঘটানোর মানে পরে হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এগুলো হচ্ছে সব এক একটা গ্রিন হাউস গ্যাস। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তো হবে না, সালফিউরিক অ্যাসিড H2SO4, এখান থেকে যেটি পড়ে সালফিউরিক অ্যাসিড থেকে সেটি পড়ে না, এটাকে ওয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। কি বলা হয়? ওয়েল অফ ভিট্রিয়ল, ওয়েল অফ ভিট্রিয়ল। কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে বলা হয়। নাইট্রিক অ্যাসিড মনে রাখবে এটাকে বলা হয় কি? তেজি জল, তেজি জল। নাইট্রিক অ্যাসিড এর সংকেত হচ্ছে HNO3, নাইট্রিক অ্যাসিড, তেজি জল। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। ভারতীয় সংবিধানের যে সালে গৃহীত হয়েছিল, তাহলে ভারতের যে সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে গ্রহণ করা হয়েছিল? মনে রাখবে ইন্ডিয়ান কনস্টিটিউশন 26শে নভেম্বর 1949 সালে তা গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, বাট যদি বলা হয় কবে ইনঅ্যাক্টেড হয়েছিল, ইনঅ্যাক্টেড কবে হয়েছিল, কবে কার্যকর হয়েছিল? কার্যকর মনে রাখবে কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। ভারতের যে সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা কিন্তু কার্যকর হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। ফাহিয়েন যার রাজত্বকালে ভারতে এসেছিল, তাহলে ফাহিয়েন কার সময় এসেছিল? মনে রাখবে ফাহিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যে টাইটেল কি না বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইটেল। ঠিক আছে, এবং মনে রাখবে ফাহিয়েন যদি বলা হয় কত সেঞ্চুরিতে এসেছিল? মনে রাখবে 5th সেঞ্চুরি এডি। ঠিক আছে, 5th সেঞ্চুরি এডিতে মনে রাখবে ফাহিয়েন ভারতবর্ষে এসেছিল।
স্যার হর্ষবর্ধনের সময় একজন ইম্পর্টেন্ট পার্সন এসেছিল, ঠিক আছে, মনে রাখবে হিউয়েন সাং। এটাও পরীক্ষা আছে যে হিউয়েন সাং, হিউয়েন সাং যাকে আমরা জুয়ানজাং বলি, তাই তো? তাহলে হিউয়েন সাং, এই হিউয়েন সাং মনে রাখবে, হিউয়েন সাং এই হর্ষবর্ধনের সময় কিন্তু এসেছিল, ঠিক আছে। এবং হিউয়েন সাং এটাও পরীক্ষা এসেছে, ডাব্লিউবিসিএস এই কোশ্চেনটা এসেছিল যে কোন সেঞ্চুরিতে এসেছিল, মনে রাখবে 7th সেঞ্চুরিতে এসেছিল, 7th সেঞ্চুরি, 7th সেঞ্চুরি এডিতে মনে রাখবে এই হিউয়েন সাং কিন্তু ভারতবর্ষে এসেছিল, ঠিক আছে। তাহলে ফা হিয়েন ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে 5th সেঞ্চুরি এডিতে এসেছিল, সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইটেলটা কি বললাম, বিক্রমাদিত্য, মনে রাখতে হবে। এবং হর্ষবর্ধনের সময় এসেছিল হিউয়েন সাং, 7th সেঞ্চুরি এডি। দুটোই কিন্তু ডাব্লিউবিসিএস এ আসা প্রশ্ন, দুটোই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। পরের প্রশ্ন দেখে নাও। তুমি নিশ্চয়ই জানো যে বাদুড় রাত্রে পথ নির্দেশন করে যার সাহায্যে। তাহলে বাদুড় রাত্রে, দেখবে বাদুড় সাধারণত রাত্রে উড়ে, তো সেটা যে উড়ছে তার যে পথ নির্দেশন করছে কার সাহায্যে, মনে রাখবে সে কিন্তু এই যে প্রতিধ্বনির সাহায্যে, ঠিক আছে, ইকো পাঠায় আর কি। তো ধরো কোন একটা দেওয়াল আছে, বাদুড় কিন্তু সাধারণত দেখতে পায় না, সে কি করে বলতো, একটা ফ্রিকোয়েন্সি পাঠায়, ঠিক আছে, একটা ইকো পাঠায়। তখন কি হবে, কোন জায়গায় যে ধাক্কা লাগলো, ধাক্কা লেগে যদি তার ব্যাকে আসে, সে মানে প্রতিধ্বনিটা যদি ব্যাকে আসে, তখন সে বুঝতে পারে যে না এখানে একটা কোনো দেওয়াল আছে বা অন্য কিছু আছে, তাহলে আমি এটা এই রাস্তায় আমি যাব না, আমি রাস্তাটাকে ঘুরে যাব। এই যে সাপোজ ধরো কোনো একটা গাছ আছে, তখন সে কি করবে, ওই পাঠাবে, ইকো পাঠাবে, ঠিক আছে। তখন প্রতিধ্বনি যখন আসবে তখন সে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এখানে একটা তোমার কোনো বস্তু আছে, সে কিন্তু তখন রাস্তা কি করবে, চেঞ্জ করে নেবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে তোমাদের। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। যে বলছে জলে যে দুটি রাসায়নিক মৌল থাকে, তাহলে জলের সংকেত তোমরা সবাই জানো, জল কি H2O, ঠিক আছে। তাহলে H2O এটা কি জল, তাহলে জলের মধ্যে দেখতেই পাচ্ছ কি আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, ঠিক আছে। তাহলে আমার অপশন বি দেখে নাও কি আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। জল থেকে অনেকগুলো প্রশ্ন আসে, যেমন তোমরা নিশ্চয়ই জানো যে এই জলকে ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়, ঠিক আছে, ইউনিভার্সাল সলভেন্ট, মানে জলের মধ্যে দেখবে সবকিছু জিনিস ঘুলে যায়, চিনি ঘুলে যায়, এই জন্য বলা হয় এটাকে ইউনিভার্সাল সলভেন্ট। এবং তোমরা নিশ্চয়ই জানো যে জলের পিএইচ পরীক্ষা আসে, যে বিশুদ্ধ জলের পিএইচ কত, মানে দেখবে বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে তোমার 7। এই জন্য জলকে বলে রাখবে যে প্রশম অ্যাসিড বলা হয়, কি বলা হয়, প্রশম অ্যাসিড, প্রশম অ্যাসিড। প্রশম অ্যাসিড কাকে বলা হয়, জলকে বলা হয়, মনে রাখতে পারবে, খুব ইম্পর্টেন্ট। জল থেকে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ, তাহলে ফার্স্ট অধ্যক্ষ কে ছিলেন, তোমরা নিশ্চয়ই জানো যে ফার্স্ট অধ্যক্ষ ছিল জিভি মাভালাঙ্কার, ঠিক আছে। জিভি মাভালাঙ্কার মনে রাখবে তিনি কিন্তু ফার্স্ট অধ্যক্ষ ছিলেন, ঠিক আছে। ফার্স্ট স্পিকার, ইংলিশে ফার্স্ট স্পিকার, ইন ইন্ডিয়ার প্রথম স্পিকার কে ছিলেন, জিভি মাভালাঙ্কার। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে কিন্তু, হ্যাঁ। চলো আলমগীর নামে কে পরিচিত ছিলেন, তাহলে আলমগীর প্রশ্ন এসেছে, এটা ডাব্লিউবিসিএস এ আসা প্রশ্ন, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এ, এবং দেখবে আরআরবি তে ওই কোশ্চেন অনেকবার এসেছে। তাহলে এই যে আলমগীর নামে কে পরিচিত, মনে রাখবে এই তোমার ঔরঙ্গজেব হচ্ছে আলমগীর নামে পরিচিত। ঔরঙ্গজেবকে মনে রাখবে, এবং খুব একটা ইম্পর্টেন্ট, এটা তোমরা নিশ্চয়ই জানো যে এই যে তোমরা অনেকে পুলিশের এক্সাম দাও, পুলিশের এক্সাম এই কোশ্চেনটা অনেকবার এসেছে, যে জিন্দা পীরের টাইটেলটা কার, মনে রাখবে জিন্দা পীর টাইটেলটা কিন্তু ঔরঙ্গজেবের, ঠিক আছে। জিন্দা পীরের টাইটেলটা মনে রাখবে কার, ঔরঙ্গজেবের, ঠিক আছে। চলো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কবে, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কবে, ঠিক আছে। তো মনে রাখবে 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। 1985 কেউ ভুলে করতে যাবে না, 1885 খ্রিস্টাব্দে। এবং তোমরা নিশ্চয়ই জানো
যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম যে সম্মেলন, ঠিক আছে, সেই সম্মেলনটা কোথায় হয়েছিল, পরীক্ষা আসে। মনে রাখবে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, বোম্বে হয়েছিল তো, বোম্বেতে, বোম্বে এর কি বললাম কোথায়, না বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, ঠিক আছে, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, সংস্কৃত কলেজ, তাহলে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে মনে রাখবে এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম সম্মেলনটা হয়েছিল। টোটাল 72 জন ডেলিগেটস মেম্বার নিয়ে এই সম্মেলনটা কিন্তু হয়েছিল, তোমরা জানো সেটা সবাই। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। বাবরের যে জীবনী কোন ভাষায় লেখা, তাহলে যে বাবরের জীবনী এটা কোন ভাষায় লেখা, মনে রাখবে বাবরের জীবনী হচ্ছে তুর্কি ভাষায় লেখা, ঠিক আছে, ছাগতাই তুর্কি ভাষায় লেখা, ঠিক আছে। বাবর মনে রাখবে যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, না বাবর, বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, সবাই জানো। এবং বাবরের সমাধি কোথায় আছে, কাবুলে আছে, কাবুল, এটা ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় কিন্তু আসে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। বলছে কত সালে প্রথম ভারতে প্রথম পাতাল রেল শুরু হয়েছিল, তো ভারতের কোথায় যদি বলা হয় যে কোথায় পাতাল রেলটা শুরু হয়েছিল, মনে রাখবে পাতাল রেল শুরু হয়েছিল কিন্তু প্রথম কলকাতাতে। পাতাল রেল বলতে মেট্রো রেলের কথা বলা আছে, কোথায়, না কলকাতাতে। কত সালে, না 1984 সালে, 1984, 1984 সালে মনে রাখবে ভারতের প্রথম কি হয়েছিল, পাতাল রেল কিন্তু শুরু হয়েছিল। পাতাল রেলটা কোথায় শুরু হয়েছিল বা মেট্রো রেলটা কোথায় শুরু হয়েছিল, মনে রাখবে কলকাতাতে, ঠিক আছে। আর যদি বলা হয় যে ভারতবর্ষের মধ্যে প্রথম এই যে রেল, সেটা মনে রাখবে বোম্বাই থেকে থানে, মুম্বাই টু থানে, টু থানে, 1853 সালে, ঠিক আছে, 1853 সালে ভারতবর্ষের প্রথম কিন্তু এই যে রেল চালু হয়েছিল। যদি শুধু বলা হয় রেল, আর যদি পাতা রেল বলে 1984 সালে, ঠিক আছে। কোশ্চেন বুঝবে তোমরা। পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি, তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম হচ্ছে সুপ্রেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। রেনাল, দেখো এই যে রেনাল আছে না শব্দটা, রেনাল, মনে রাখবে রেনাল শব্দটা থাকলে এটা কিন্তু কিডনির সঙ্গে জড়িত, কিডনি। তাহলে যদি তোমাদের প্রশ্ন হয় কিডনি আর কি, যদি তোমাদের প্রশ্ন হয় যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা এটা কোথায় অবস্থিত, মনে রাখবে কিডনির উপরে কিন্তু থাকে, ঠিক আছে, টুপির মতো অংশ থাকে। তো এই অ্যাড্রিনাল যে গ্ল্যান্ডটা আছে, এই গ্ল্যান্ড থেকে একটা হরমোন খরিত হয়, তার নাম কি, অ্যাড্রিনালিন হরমোন। কি হরমোন, অ্যাড্রিনালিন হরমোন, অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোনকে কি বলা হয়, না এমার্জেন্সি হরমোন বলা হয়, বা আপদকালীন হরমোন বলা হয়, বা বিপদকালীন হরমোন বলা হয়, ঠিক আছে। তাহলে তোমরা মনে রাখবে এক কথায় এমার্জেন্সি হরমোন, এমার্জেন্সি হরমোন, এমার্জেন্সি হরমোন মনে রাখবে এই অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয়। পিনিয়াল গ্ল্যান্ড মনে রাখবে এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট গ্ল্যান্ড, ঠিক আছে, সব থেকে স্মলেস্ট যদি বলা হয় গ্ল্যান্ড কি হবে, সেটা হচ্ছে তোমার পিনিয়াল গ্ল্যান্ড, ঠিক আছে। এটাকে থার্ড আই বলা হয়, পিনিয়াল গ্ল্যান্ডকে কি বলা হয়, থার্ড আই। এই যে পিটিউটারি গ্ল্যান্ড, পিটিউটারি গ্ল্যান্ডকে কি বলা হয়, প্রভুগ্রন্থি বলা হয়। আর হাইপোথ্যালামাসকে কি বলা হয়, প্রভুর প্রভু, ঠিক আছে। চলো, তাহলে পিটিউটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড ইংলিশে বলা হয়, মাস্টার গ্ল্যান্ড। আর মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বললে হাইপোথ্যালামাস। আচ্ছা, 1 ন্যানোমিটার সমান কত, 1 ন্যানোমিটার সমান মনে রাখবে 10⁻⁹ মিটার, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সুতি বস্ত্র কারখানাটি কোথায় স্থাপিত হয়, তাহলে সুতি বস্ত্র, দেখো এইটা এক্সাক্ট যদি উত্তর হয় সেটা ফোর্ট গ্লাস্টারে হবে, ঠিক আছে, ফোর্ট গ্লাস্টার, ঠিক আছে, ফোর্ট গ্লোস্টার, এটা হচ্ছে মানে কলকাতাতে আর কি, হ্যাঁ। ফোর্ট গ্লাস্টারও বলতে পারো, ঘুষুড়িও বলতে পারো তোমরা, ঘুষুড়ি,
তে, এটা কলকাতার, ঠিক আছে, কলকাতাতে। এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো। তাহলে শ্রুতি বস্ত্র, এবার দেখো তুমি কি করবে না, এই ধরনের কোশ্চেন না প্রথমে অপশন কাটবে, পাট করে উত্তর করতে যাবে না। আমি অপশন কাটছি দেখো। রিসরা, রিসরাই তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম পাট কল চালু হয়েছিল, ঠিক আছে, পাট, তাহলে পাট কল, প্রথম পাট কল কোথায়, রিসরাতে। শ্রীরামপুরে তোমরা নিশ্চয়ই জানো প্রথম কাগজ, ঠিক আছে, কাগজ কল, তাহলে কাগজ কল কোথায় চালু হয়েছিল, কাগজ কল, কাগজ কল। দেখো আমার তো ইসরা হয়ে গেল, শ্রীরামপুর হয়ে গেল, তাহলে আমার পড়ে রইলো কোনটা, ত্রিবেণী, আর এদিকে হাওড়া। তাহলে এখানে দেখো তুমি কি করবে, এখানে তোমাকে এখানে কিন্তু হাওড়াই নিতে হবে, কারণ কলকাতার কাছাকাছি কি আছে, হাওড়া আছে, ঠিক আছে। তো এইটা একটু কনফিউশনিং কোশ্চেন ছিল, তো এই কোশ্চেনটা তোমরা চেষ্টা করবে এই উত্তরটা করার, ঘুষুরি, ঠিক আছে, এই উত্তরটা খুঁজবে, ঘুষুরি, উত্তর হয় আর কি ঘুষুরিতে। প্রথম সুতি বস্ত্র ঘুষুরি বা ফোর্ট গ্লস্টার, কলকাতার। হ্যাঁ, চলো। পাখি ওরা পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি কে করেছিলেন, তা নিশ্চয়ই জানো যে তোমার লিওনার্দো দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমাদের যেটা আমি বলবো, তোমাদের এখান থেকে আর কয়েকটা প্রশ্ন জেনে রাখতে হবে, যেটা সেটা হচ্ছে দেখো রবার্ট হুক, ঠিক আছে, রবার্ট হুক মনে রাখবে প্রথম কোষ আবিষ্কার করেছিল, ফার্স্ট সেল, ঠিক আছে, মৃত সেল আর কি, মৃত কোষ। যদি বলা হয় প্রথম কোষকে আবিষ্কার করেছিল, রবার্ট হুক হবে। যদি বলা হয় প্রথম মৃত কোষকে আবিষ্কার করেছিল, মনে রাখবে রবার্ট হুকই হবে। বাট যদি বলা হয় জীবিত সেল বা লিভিং সেল, কোশ্চেনটা বলো, বুঝো ভালো করে, লিভিং লিভিং সেল যদি উত্তর প্রশ্ন হয়, তখন মনে রাখতে হবে তোমাকে লিউয়েন হক করতে হবে, কি করতে হবে, লিউয়েন হক, ঠিক আছে। আচ্ছা, যদি তোমাদের একটা কোশ্চেন তোমরা জানো নিশ্চয়ই যে উড়োজাহাজ, যদি বলা হয় এরোপ্লেন, এরোপ্লেন কে আবিষ্কার করেছে, দেখো এরোপ্লেন কিন্তু আবিষ্কার করেছে রাইট ব্রাদার, ঠিক আছে, কি রাইট ব্রাদার, ঠিক আছে, দুজন ভাই মিলে এটা কিন্তু উড়োজাহাজটা বা এরোপ্লেন কিন্তু আবিষ্কার করেছিল, এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, আমার কিন্তু বর্তমানে দুটো ব্যাচ চলছে, একটা হচ্ছে ব্যাচ 1, ব্যাচ 2। ব্যাচ 1 হচ্ছে অবজেক্টিভ ব্যাচ, অবজেক্টিভ, অবজেক্টিভ ব্যাচ। এই অবজেক্টিভ ব্যাচে আমি সমস্ত সাবজেক্ট কভার করব, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এ টু জেড সমস্ত এই ব্যাচ 1 এর মধ্যে কিন্তু পড়ানো হচ্ছে, ঠিক আছে, মানে এটা অবজেক্টিভ ব্যাচ। প্রথমে থিওরি পড়ানো হয়, তারপরে এমসিকিউ যা যা হয় সব কিন্তু পড়ানো হয়। আর এই ব্যাচ 2, এই ব্যাচ 2 মনে রাখবে, এই ব্যাচ 2টা হচ্ছে যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দেবে, ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস, ঠিক আছে, ডাব্লিউবিসিএস বা তোমার আরো যা 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 হচ্ছে তোমার বাংলা এবং ইংলিশ থাকে, ঠিক আছে, সেই বাংলা ইংলিশটা কিন্তু এটার মধ্যে পড়ানো হচ্ছে। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, 7872141322, ঠিক আছে, এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে, মনে রাখবে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে সিঙ্গলীলা শৈলশিরা, ঠিক আছে, কি হবে উত্তর, সিঙ্গলীলা শৈলশিরা। এবং একটা প্রশ্ন আসে, তোমরা মনে রাখবে, এই যে সিঙ্গলীলা এর হাইয়েস্ট পিকের নাম আছে, মনে রাখবে সান্দাকফু, কফু, মনে রাখবে এই সিঙ্গলীলা হাইয়েস্ট পিক, সিঙ্গলীলা মাউন্টেন রেঞ্জের হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। চলো আজকে তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন আমি আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই কিন্তু তোমাদের স্কোর কত হচ্ছে আমাকে কমেন্টে জানাবে। আর এখন পর্যন্ত যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তারা কিন্তু নিচে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত, সবাই পড়াশোনা শুরু করে দাও, সময় কিন্তু আর বেশি নেই, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং।